এই একটা রাজনৈতিক দল সে যখন কিনা একটা দেশকে মুক্ত করার জন্য ঘোষণা প্রদান করে, তাহলে ওই দেশের যারা নেতৃবৃন্দ, বিশেষ করে শেখ মুজিব এবং শেখ মুজিবের পরের সারির যারা নেতা, তাহলে ওই মানুষগুলা তৎকালীন সময় এই 17 এপ্রিলের আগ পর্যন্ত ওই মানুষগুলোকে কোন দিকে ঠেলে দিল, তারা কোন দিকে যাবে? এই তো হচ্ছে ব্যাপারটা। এইভাবে এইটা কতটুকু যুক্তিসঙ্গত বা এটা কতটুকু আসলে দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত, এটা জানতে চাচ্ছি। এটা আমার মতে, এটা একেবারেই আমি আমার ব্যক্তিগত মত বলছি, এইভাবে হঠাৎ করে নেতৃত্ব শূন্য করে দিয়ে সবাই ভারতে চলে যাওয়াটা যৌক্তিক হয় নাই। আমি ক্লিয়ারলি বলছি, যৌক্তিক হয় নাই। তাজউদ্দিন সাহেব বীরত্বের পরিচয় দিয়েছেন। তিনি একটা লুঙ্গি, গলায় গামছা রেখে তিনি চলে গেলেন ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে গিয়ে কি করলেন, কয়েকটা দিন অপেক্ষা করে তারপরে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে তিনি ঠিক করলেন যে অস্থায়ী স্বাধীন বাংলা সরকার গঠন। তাজউদ্দিন আহমেদ কিন্তু শেখ মুজিবকে বলছিল যে আমাদের পালায় যাওয়া দরকার, এবং তারা কিন্তু একটা বাড়ি পর্যন্ত ঠিক করে রাখছে। তাহলে সেই জায়গায় চলে যাওয়াটা তাদের দরকার ছিল, তাহলে শেখ মুজিব কিন্তু রাজি হন নাই। এবং তাজউদ্দিন আহমেদ কাগজ নিয়ে আসছে যে আপনি বাংলাদেশ এই স্বাধীনতা ঘোষণা করে একটা আমাদেরকে চিঠি লিখে দেন, অথবা আপনি একটা ভাষণ দেন যেটা কিনা আমরা সারা দেশে প্রচার করব। উনি কিন্তু দেন নাই, উনি দেন নাই। তাহলে এরপর তিনি কিন্তু অ্যারেস্ট হয়ে গেলেন। ওনাকে কিন্তু সাধারণ কয়েদির মতো কোনো অ্যারেস্ট করা হয়নি, এবং ওনার পরিবার 1971 সালে যতদিন যুদ্ধ চলেছে ততদিন পর্যন্ত তাহলে একটা ভাতা হোক, ফি হোক, যাই হোক পেয়েছেন। এবং আমরা দেখেছি যে 1971 সালে যখন নাকি ওই সজীবদের জয়, তার যখন জন্ম হয়, তখন তার যে চিকিৎসা ব্যয়ভার সমস্ত কিছু এই পাকিস্তান গভর্নমেন্ট সেটা কিন্তু করে, এবং তাদের পরিবারের পুরো নিরাপত্তাই তারা দেয়। এটা ইতিহাসের মাধ্যমে আমাদের যতটুকু জানা। তাহলে সেই জানাই যদি ভুল থাকে, আপনার যদি সঠিক জানা থাকে সেটা আপনি শুধরে দিবেন, সেটাই ঠিক। তাহলে আমার কথা হচ্ছে, সেখানে যদি শেখ মুজিব এরকম নিজেকে তাদের হাতে তুলে না দিতেন, না দিয়ে যদি যুদ্ধ পরিচালনার জন্য তিনি চিন্তা ভাবনা করতেন, সেই দূরদৃষ্টি সম্পন্ন মানুষটাই আমরা তাকে দেখতে চেয়েছিলাম। তাহলে এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখেন? ঘটনাটা হচ্ছে যে আমার মনে আছে, আমি নিজে কলকাতায় থাকি তখন। কলকাতার বাংলাদেশের তখন 3 জন প্রখ্যাত নেতা, ফকির শাহাবুদ্দিন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল তিনি, এবং ফজলুর রহমান মনোহরদীর এমপি, যে কোনোভাবেই হোক আমার সঙ্গে তাদের দেখা হয়। সেইখানে আমাকে বলল যে তুমি কি মনে করো কথাবার্তায় যে শেখ মুজিবুর রহমান কি বিপ্লবী নেতা নয়? আমি না, মনে করি না। স্ট্রেইট বলেছিলাম, আমার এখনো মনে আছে কোন অবস্থায় কিভাবে বসে। আরেকজনের নাম হবে, 3 জনের মধ্যে 3 জনের নাম মনে নাই, ফজলুর রহমান আর ফকির শাহাবুদ্দিনের নামটা মনে আছে। তো ফকির শাহাবুদ্দিনের সঙ্গে মূলত আমার কথাবার্তা হচ্ছিল। আমার বাবা ছিলেন এক পাশে বসে, কাকা ছিলেন এক পাশে বসে। তারা মনে মনে একটু ক্ষুব্ধ হচ্ছিলেন যে এরকম ভাবে এই জয় বাংলার এত বড় বড় নেতার সঙ্গে আমি কথা বলছি, তর্ক করছি। তবে এক পর্যায়ে গিয়ে আমি সরাসরি বললাম যে না, কেন মনে করি না, যে দেখুন একটা জিনিস, রেনিন কিন্তু পালিয়ে যায়নি, সরে পড়েছে দেশ থেকে, আবার দেশে ঢুকেছে, আবার বেরিয়েছে। তারপরে ওই কি বলে, তাকে ডিপার্টার দেওয়া হয়েছে। তারপর মাও সেতুং পালায়নি, ফিদেল কাস্ট্রো পালায়নি। একজন ওই জাতীয়তাবাদী বীর নেতা, বিপ্লবী, তিনি পালান, মানে তিনি দেশ থেকে সরে যাননি কিসের চিন্তা করে, এটা আমি বুঝি না। তো একটা যুক্তি আপনারা দিতে পারেন যে না পালালে দেশে থেকে মেরে ফেলতে পারত, হ্যাঁ মেরে ফেলতে পারত, কিন্তু এই মৃত্যুর ভয়কেই যে আমি একের পরে কয়েকজনের নাম বললাম, তারা কি কেউ মৃত্যু ভয় তাদের? 30 লাখ মানুষ কি শাহাদাত বরণ করেনি? এটা কোনো যুক্তি হতে পারে না। তাকে মেরে গেলে যে তিনি ছিলেন না, নেতৃত্ব দেয়নি তাজউদ্দিন, তো সেই জন্য এই কথা যে তিনি না গিয়ে চলে গেলে নেতৃত্ব শূন্য হয়ে যাবে, এটা হয় না। কোনো কিছুই ইতিহাস শিক্ষা দেয় আমাদেরকে যে কোনো নেতৃত্বে কোনোদিন ভ্যাকুয়াম থাকে না, সেটা পূরণ হবেই। এইটাই হচ্ছে ইতিহাস। এই জন্যই বলছি, তখন এই যে 14ই ডিসেম্বর, আজকের দিনটা 71-এর, এই দিন কি হয়েছিল? 14ই ডিসেম্বর যখন তারা দেখলো যে এই দেশে মানে আমরা টিকতে পারবো না, তখনই তারা ঠিক করলো যে এই দেশের যত বড় বড় বুদ্ধিজীবী তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না।
তাদেরকে যদি হত্যা করা যায় তাহলে বাংলার মানে বাংলার জনগণ নেতৃত্বহীন হয়ে যাবে, তারা কোনো দিশা পাবে না, অতএব এটা আর টিকবে না। সেই চিন্তার থেকে তারা বেছে বেছে হত্যাকাণ্ড শুরু করলো। যেমন ওই শহীদুল্লাহ কায়সার, তারপর সেলিনা পারভিন, এরকম যাকে পেল তাকেই তারা হত্যা করলো। আহতাব মাহমুদ, তারপর মনির চৌধুরী, এর মধ্যে একজন নামটা আমার মনে হচ্ছে না, ওই যে গেল পরে বলল যে কই নিয়ে যাচ্ছ, তখন এরা বলল যে কিছু ব্যাপার না, কিছুক্ষণ পরে ফিরিয়ে দিয়ে যাব। পরের দিন তার দেওয়া পাওয়া গেল, ওর ক্ষত বিক্ষত গলিতে বিদ্ধ রায়ের বাজারে পাওয়া গেল। হ্যাঁ, মোফাজ্জল হায়দার চৌধুরী, এরকম আরো অনেক। তো আচ্ছা, তো এই জন্যে এটা সম্ভবত মৌলানা মান্নান ছিল ধরে নেওয়ার সময়। মৌলানা মান্নান বললো মানে ওই বাড়িরই ভাড়াটে ছিল মৌলানা মান্নান, বলছে কোনো চিন্তা করবেন না, আমি আসি তো নিয়ে আসবো। আর নিয়ে আসেনি, তার দেহ ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া গেল। তো এইরকম ভাবে হাজারো বুদ্ধিজীবীকে হত্যা করা হয় আজকের দিনে। এর আগেও করেছে, এই গোবিন্দ দেবকে করেছে 26শে মার্চ। হ্যাঁ, এরকম জ্যোতির্ময় গুহা ঠাকুরতা করেছে 26শে মার্চ হত্যাকাণ্ড। অর্থাৎ তারা একের পর এক প্ল্যানফুলি সুপরিকল্পিত ভাবে ওই বুদ্ধিজীবীদেরকে হত্যা করতে করতে চূড়ান্ত রূপটা নিল 14ই ডিসেম্বর। প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিদেরকে ধরে ধরে তারা একটা লিস্ট করে রাও ফরমান আলী, মেজর জেনারেল রাও ফরমান আলী এই দায়িত্বটা পেয়েছিল এবং সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। তারপরে 14ই ডিসেম্বর গেল, 15ই ডিসেম্বর তারা ওই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছে এবং সেই যোগাযোগের মাধ্যমে এখানে নির্দেশ দিল যে আর টিকতে পারবে না, কারণ এখানে ভরসা ছিল যেটা, এটা বলে দিই, দক্ষিণ থেকে আসবে আমেরিকান নৌবহর বঙ্গোপসাগর দিয়ে, আর উত্তর দিয়ে হিমালয় পর্বত দিয়ে আসবে চীনা বাহিনী। কিন্তু ঘটনা হলো চীনা বাহিনী কোনো ধরনের কোনো রেসপন্সই করেনি। কেউ দেখাতে পারবে না আমাকে, জোর দিয়ে আমি এখানে বসে বলছি যে এই 71-এ গোটা 71-এর 9 মাস চীন তৎকালীন পাকিস্তানকে কোনো সাহায্য সহযোগিতা করেছে এর কোনো প্রমাণ নেই। হ্যাঁ, চীনের সঙ্গে পাকিস্তানের একটা বন্ধুত্ব গড়ে উঠছিল। কেন, এটা আজকে আমি উল্লেখ করে যেতে চাই। সেটা হচ্ছে যে তৎকালীন আমেরিকার সরকারের নীতিই ছিল চীনকে ঘেরাও করো। সেই চীনকে ঘেরাও করতে গেলে অর্থাৎ বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে চীন বেরোনোর রাস্তা রাখবে না। সেই জন্যই পাকিস্তানের সঙ্গে চীন একটা মিত্রতা গড়ে তোলে এবং তার একটা সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকা চীন যে পাকিস্তান যে কোনো কারণেই নিতে চায়, সেটা হচ্ছে সেন্টো জোট, আমেরিকান যুদ্ধ জোটের থেকে বেরিয়ে আসার। তারা বেরিয়ে আসলো। তারপরে হলো কি, এই যে বেরিয়ে আসার ফলে পাকিস্তান দুর্বল হয়ে যায় আর চীন আসবে না, এটা প্রমাণিত। চীনে ভুট্টোর নেতৃত্বে বিশাল বড় এক ডেলিগেশন গিয়েছিল যে 71-এ কোনো সাহায্য করে কিনা, সক্রিয় সাহায্য না, করেনি। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এগিয়ে আসছিল, তার 7ম নৌবহর পাঠিয়েছিল। এক একটা নৌবহর মানে যে কোনো একটা সাধারণ উন্নত দেশের গোটা নৌবহরে যা থাকে নৌবাহিনীতে, একটা তাদের ওই 6 নম্বর বা 7 নম্বর নৌবহরে সব থাকে, বিমানবাহী জাহাজ থেকে শুরু করে সবকিছুই থাকে। এটা যখন রওনা হলো বাংলাদেশের দিকে, এসে মালাক্কা প্রণালীর কাছাকাছি আসলো। মালাক্কা প্রণালীটা হচ্ছে ওই সুমাত্রা আর মালয়েশিয়ার মাঝামাঝি যে প্রণালীটা, এটা হচ্ছে মালাক্কা প্রণালী। এর কাছাকাছি যখন আসলো, এদিক দিয়ে যখন এই নৌবহর রওনা হলো, তখন সোভিয়েত ইউনিয়ন ভ্লাদিভস্টক থেকে তারা তাদের নৌবহর পাঠিয়ে দিল পেছনে পেছনে। এই 100-150 মাইল ডিস্টেন্স মেনটেন করে এরা আসছে। এই যখন এরা দেখলো, এরা ভাবছিল যে এটা বোধহয় সোভিয়েত ইউনিয়ন রুটিন মাফিক পাঠিয়েছে তাদের নৌবহর, কিন্তু যখন দেখলো যে একেবারে মালাক্কা পর্যন্ত প্রায় চলে আসছে, তখন এরা করলো কি, বাঁ দিকে ঘুরে ভারত মহাসাগরের দিকে চলে গেল। বঙ্গোপসাগর আর ঢুকলো না, চলে গেল। তো তখন সোভিয়েত ইউনিয়নের নৌবহরও চলে গেল। যদি এইটা ঢুকতো
তাহলে কি দাঁড়াতো পরিস্থিতি? রাশিয়ান নৌ সোভিয়েত নৌবাহিনী আসছে, যুদ্ধ হতো, সাহানুবিক যুদ্ধ হয়ে যেত। তো কিন্তু চীন কোন রকমের কোন তৎপরতাই গোটা 9 মাসে করে নাই, এটা আবার বললাম আমি। তো এই যে ঘটনা, তার ফলে ওই এখন পরিষ্কার বুঝলো যে আত্মসমর্পণ ছাড়া কোনো গতি নেই। তারা তখন নিয়াজিকে, আমির আব্দুল্লাহ খান নিয়াজিকে নির্দেশ দিল যে তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আর বাইরে, কারণ তাদের ঢাকার বাইরে আর যাওয়ার উপায় ছিল না, ঢাকা প্র্যাকটিক্যালি ঘেরাও হয়ে গেছিল। তো এই অবস্থায় তারা সিদ্ধান্ত নিল যে ওই আত্মসমর্পণই করবে। এদিকে ভারতীয় সেনাবাহিনীর যে প্রধান